হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসি 2024-এর যারা যারা প্রিপারেশন করছো তাদের জন্য আমরা 2021 সালে যে প্রিভিয়াসে আমাদের আরআরবি এনটিপিসির এক্সাম হয়েছিল সেখানে 133টা শিফটেরই আমরা জেনারেল অ্যাওয়ারনেস আলোচনা করব। প্রায় আমরা 5,500টা জিকে জিএস করব। এইটা হচ্ছে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই। এটা 15 নম্বর সেট, তার মানে এর আগে আমরা 14টা সেট অলরেডি করেছি। পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, যদি না নেওয়া থাকে তাহলে অবশ্যই নিয়ে নিও। 20,000 জিকে জিএস করব। যারা আরআরবি এনটিপিসির জন্য 2024-এর জন্য খুব বেশি পরিমাণে তোমরা ডেডিকেটেড এবং হচ্ছে 100% তোমরা দিয়ে তোমরা প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য এই ভিডিও সিরিজটি ভীষণ হেল্প করবে। যদি তোমরা সিরিয়াস হও তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে হবে এবং প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে হায়দ্রাবাদ ইজ রেসপন্সিবল ফর দ্য রিমোট সেন্সিং স্যাটেলাইট। কি বলছে? রিমোট সেন্সিং স্যাটেলাইট রয়েছে হায়দ্রাবাদে। কোথায় রয়েছে জায়গাটা? হায়দ্রাবাদে। কি কাজে লাগে? না ডেটা অ্যাকুইজিশন, প্রসেসিং, ডেটা ডিসমিনেশন এবং হচ্ছে এরিয়াল রিমোট সেন্সিং দ্য ডিসিশন দ্য সাপোর্ট দ্য কিসের জন্য? এক কথায় হচ্ছে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য হেল্প করে এই রিমোট সেন্সিং স্যাটেলাইট ইনস্টিটিউশনটা, যেটা রয়েছে হায়দ্রাবাদে। ঠিক আছে, তো এটা কি ইনস্টিটিউটটার নাম কি বলো? ঠিক আছে, তো এই ইনস্টিটিউটটার নাম হচ্ছে অপশন নাম্বার সি, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। বলেই দিয়েছে জায়গাটাতে কোশ্চেনের মধ্যে, ন্যাশনাল রিমোট সেন্সিং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। স্টার মার্ক করবে, ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্সটি। ঠিক আছে, আচ্ছা ইসরো রিলেটেড কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাবে ভালো করে। ইসরো থেকে কোয়েশ্চেন্স আসবেই আসবে। ইসরো স্থাপিত হয়েছিল 1969-এ। ঠিক আছে, 1969-এ স্থাপিত হয়েছিল, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। ঠিক আছে, ইসরোর তিনখানা দুটো হচ্ছে তোমার লঞ্চিং প্যাড রয়েছে, দুটো দুটো লঞ্চিং প্যাড রয়েছে। একটা হচ্ছে তোমার থুম্বা বলে একটি জায়গা রয়েছে কেরালাতে, তামিলনাড়ুর কাছে। থুম্বা, এটাকে তোমার থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন বলা হয়, TERLS। আরেকটা হচ্ছে তোমার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা হচ্ছে শ্রীহরিকোটাতে। ঠিক আছে, শ্রীহরিকোটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চন বলছে হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট গ্রুপ বিয়ার দ্য ন্যাকেড সিড। এর মধ্যে উন্মুক্ত বীজ বা নগ্ন বীজ বা উন্মুক্ত বীজ দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে? অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, টেরিডোফাইট নাকি হচ্ছে থ্যালোফাইট? তো আনসার কি দেবে? আনসার নেবে অপশন নাম্বার বি, জিমনোস্পার্মের দেখা যায় হচ্ছে উন্মুক্ত বীজ। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন আমি বলতে ভুলে গেছি, স্কিপ করে চলে গেছিলাম। দেখো এখানে বলেছে ন্যাশনাল রিমোট সেন্সিং। ঠিক আছে, আর যদি বলা হয় তোমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, তাহলে সেটা হবে দেহরাদুনে। দেহরাদুন। ন্যাশনাল রিমোট সেন্সিং বললে হায়দ্রাবাদ করবে ইনস্টিটিউটটা, আর যদি বলা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং তাহলে বলবো হচ্ছে দেহরাদুন। দুটোর সাথে গোলাবে না কিন্তু। আচ্ছা, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন বলছে যে নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নিত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছে? স্টার মার্ক। ভালো প্রশ্ন এটি। ঠিক আছে, এটি স্থাপিত এটা পাওয়া গেছে হরপ্পা, লোথাল, রংপুর নাকি হচ্ছে মহেঞ্জোদারো? হিস্ট্রি কোয়েশ্চেন্স, এটা পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় বা হরপ্পান সাইটে পাওয়া গেছে, হরপ্পান সাইট। ঠিক আছে, হরপ্পান সাইট পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে কোথায়? না এটা হচ্ছে তোমার আরে কি বলে জায়গাটা, পাকিস্তানের মন্টেগোমারি যে জায়গা বলে একটা জায়গা রয়েছে, সেইখানে রয়েছে। এটা হচ্ছে তোমার রাবি নদীর তীরে অবস্থিত, রাবি। আর প্রথম যেটি হরপ্পা সভ্যতা খনন করার কাজ শুরু করেছিলেন তিনি হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। শুরু করেছিলেন। ঠিক আছে, আলেকজান্ডার কানিংহাম, কানিংহাম তাকেই বলা হয় হচ্ছে ভাদারের তোমার ভারতবর্ষের হচ্ছে তোমার ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয় কানিংহামকে। ঠিক আছে, আর পুরোপুরি একদম 100% খুঁড়ে পুরোপুরি অ্যাকিউরেট আমাদের যে ডেটা দিয়েছিল তিনি হচ্ছেন দয়ারাম সাহানি, 1920 সাল। ঠিক আছে, দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে লারাকান জেলাতে, লারাকান ডিস্ট্রিক্টে। আর এটা হচ্ছে ইন্ডাস ভ্যালি, সিন্ধু নদীর তীরে অবস্থিত, সিন্ধুতে অবস্থিত হচ্ছে মহেঞ্জোদারো। আর এটা হচ্ছে সিন্ধুর কোন দিকে? না রাইট ব্যাংক বা ডান দিকে, ডান দিকে। এটাও পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, বেশ। আর এটা হচ্ছে লেফট ব্যাংকে, রাবি নদীর লেফট ব্যাংকে। পরবর্তী প্রশ্ন বলছে ASCII। এইটা আমার কোয়েশ্চেনটা বেশ একটুখানি কঠিন বলে মনে হয়েছে। কোয়েশ্চেনটা বলেছে এর পুরো নাম কি বলো? এর পুরো নাম অপশন নাম্বার এ, অত বেশি করে না আপনি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাই হচ্ছে এর পুরো নাম।
পরবর্তী প্রশ্ন 5 নম্বর বলছে নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য? ভারতবর্ষের লার্জেস্ট বক্সাইট উৎপাদন, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম আসে আমরা জানি, ঠিক আছে। ওড়িশা হচ্ছে অপশন নাম্বার এ, ওড়িশা থেকে সব থেকে বেশি বক্সাইট পাওয়া যায় বা অ্যালুমিনিয়াম পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও উড়িষ্যা হচ্ছে, এছাড়াও ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ তারপরে হচ্ছে তোমার ক্রোমাইট, যেটাতে ক্রোমিয়াম পাওয়া যায়, ক্রোমাইট, দেন হচ্ছে আয়রন, লোহা, এগুলো উত্তোলনে ওড়িশা হচ্ছে 1 নম্বর র্যাঙ্কে আসে, ফার্স্ট র্যাঙ্কে আসে, ঠিক আছে ওড়িশা। মহারাষ্ট্রে একটা জায়গা রয়েছে রত্নগিরি বলে, রত্নগিরি, জানি আমরা রত্নগিরি নাম শুনেছি, ঠিক আছে। এই রত্নগিরি হচ্ছে কিসের জন্য বিখ্যাত, না যে বক্সাইটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বললাম জায়গাটা? রত্নগিরি, মহারাষ্ট্রের, বক্সাইট। চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে 6 নম্বর যে ইন হুইচ ইয়ার ডিড দ্য কিং জর্জ 3, মানে তৃতীয়, এগুলো কিং জর্জ থ্রি, নাম রাজার কিং জর্জ থ্রি, যিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট স্থাপন করেছিলেন মাদ্রাসে, সেটা সালটা বলো। সাল হবে, আমরা জানি ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট 1774 সালে স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে কলকাতাতে, ঠিক আছে। যে এলিজা এম্পেজার হচ্ছে প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি। আর 1773-এ এসেছিল একটি অ্যাক্ট, সেই অ্যাক্টের অনুযায়ী তোমার এই এটা প্রথম সুপ্রিম কোর্ট কলকাতাতে স্থাপিত হয়েছিল। কিন্তু এটা মাদ্রাজ বলেছে, মাদ্রাজেরটা 18 সালে, সরি 1800 সালে স্থাপিত হয়, 1800 সাল মনে রাখবে। আর এটা এক ফোর্সে আসে, মানে হচ্ছে তোমার একদম কাজ শুরু করেছিল 1801 সাল, পরের বছর থেকে কেম ইন্টু ফোর্স এসেছিল, ঠিক আছে। 1874 সালে ওটা তোমার ক্যালকাটা বলবো। ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বর্তমানে যেটা কনস্টিটিউশন অনুযায়ী সেটা স্থাপিত হয়েছিল ওই 1950-এ, ঠিক আছে। 1950-এর 24শে অক্টোবর, ঠিক আছে। ভারতবর্ষে হাইকোর্ট এখন বর্তমানে রয়েছে 25টা, আর প্রথম হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা, বম্বে, মাদ্রাজ। আমরা জানি হাইকোর্ট স্থাপিত ছিল 1961 সালের অ্যাক্ট অনুযায়ী, 1962 সালে স্থাপিত হয়েছে, ঠিক আছে। আর প্রথম হাইকোর্টটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, 3টে ছিল পরপর ওই একই বছরে, প্রথমটা ছিল ক্যালকাটা। নেক্সট কোয়েশ্চেন বলছে কি যে 7 নম্বর, 2019 সালে এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, চলো স্কিপ করবো, পরের কোয়েশ্চেন যাব। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ফিমেল লিটারেসি ইন দ্য ইন্ডিয়ান অ্যাকর্ডিং টু দ্য 2011 সালের সেন্সাস অনুযায়ী বা জনগণনা অনুযায়ী, ভারতের আদমশুমারি অনুযায়ী আহ, মহিলাদের শিক্ষার হার কত? মহিলাদের শিক্ষার হার 65%, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ 65%, ঠিক আছে। কিন্তু সব থেকে বেশি হচ্ছে তোমার কেরালাতে, ফিমেল লিটারেসি রেট কেরালাতে সব থেকে বেশি, কত পার্সেন্ট? কেরালাতে 92%, 92% সামথিং আর কি, ঠিক আছে। আর সব থেকে লোয়েস্ট হচ্ছে বিহারে, বিহারে কত পার্সেন্ট? ওই তোমার 51 থেকে ওই 52% মতন আর কি ফিমেল লিটারেসি রেট। ভারতবর্ষের লিটারেসি রেট কত? ভারতবর্ষের লিটারেসি রেট হচ্ছে 72%, ঠিক আছে, 72 থেকে 73% ভারতে। পশ্চিমবঙ্গে লিটারেসি রেট বেশি, ন্যাশনাল লিটারেসি থেকে 74% মতন পড়ে, ঠিক আছে। সব থেকে শিক্ষিত জেলা পশ্চিমবঙ্গের ইস্ট মেদিনীপুর, মনে রাখবে ইস্ট মেদিনীপুর। নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে আইএসটি জিএমটি, আইএসটি অ্যান্ড জিএমটি বলছে কত সময়ের পার্থক্য কত হয়? দেখো আমরা এটা জানি, কোয়েশ্চেনটা সোজা। 3 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট, 5 ঘন্টা 10 মিনিট, নাকি 5 ঘন্টা 30 মিনিট, অপশন নাম্বার ডি আইএসটি এগিয়ে। তো এটা প্লাস লিখতে পারি আমরা, প্লাস আইএসটি কার থেকে, না জিএমটি থেকে। আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটার মান হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট হবে, পূর্ব দিক হবে, ঠিক আছে। আর জিএমটির মান কত? 0 ডিগ্রি হবে। জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, যেটা লন্ডনের উপর দিয়ে গেছে, মনে রাখবে, ঠিক আছে। আর 82.5 ডিগ্রি গেছে কার উপর দিয়ে? হচ্ছে তোমার প্রয়াগরাজের উপর দিয়ে, প্রয়াগ রাজ। এই নিয়ে আমি একটা তোমার করেছি, শর্ট শর্ট ভিডিও রয়েছে আমার। পরবর্তী প্রশ্ন বলছে 10 নম্বর, বলছে নিচের কোন এয়ারলাইন্স তহবিলে 2021 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, চলো ঠিক আছে স্কিপ করবো, সে বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। বলছে JNNURM, কোয়েশ্চেনটা বলছে JNNURM এইটার পুরো নাম কি বলো? তো উত্তর কি দেবে? উত্তর হচ্ছে বলছে জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। তো অপশন নাম্বার বি একেবারে সঠিক। এক সেকেন্ড দাঁড়াও, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা 2000
সালে এটাকে তুলে দিয়েছিল। কি দেখেই বুঝতে পারছি যেটা আরবান মানে হচ্ছে শহর এলাকাগুলোকে ডেভেলপ করবার জন্য বা আপগ্রেড করবার জন্যই এই মিশনটা ছিল। 2014-তে এটাকে ডিলিট করে দিয়েছে, তার কারণ হচ্ছে এটাকে কন্টিনিউ করানো হয়নি। কংগ্রেস গভর্নমেন্টের এন্ড হয় এবং হচ্ছে মোদি গভর্নমেন্ট বিজেপি সরকার আসে এবং হচ্ছে বিজেপি সরকার এটাকে বন্ধ করে দিয়ে তারা এটা এরকমই একটি নতুন মিশন আনে যেটাকে আমরা স্মার্ট সিটি মিশন বলে আমরা চিনি। ঠিক আছে, তো এটা একই ছিল, এটা একটা ওল্ড ভার্সন বলতে পারো আগের গভর্নমেন্টের। পরবর্তী প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ দ্য পাওয়ার অফ লেন্স কল? লেন্সের এসআই ইউনিট কি? লেন্সের এসআই ইউনিট প্রেসবায়োপিয়া, মায়োপিক, ডায়াপ্টার নাকি হাইপারমেট্রোপি? আনসার ইজ অপশন নাম্বার সি। ডায়াপ্টার হচ্ছে লেন্সের একক, হাইপারমেট্রোপিয়াকে আমরা লং সাইটনেসও বলি। লং লং সাইটনেস কেন বলি? লং সাইটনেস বলে হচ্ছে এরা হচ্ছে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। এটাকে লং সাইটনেস বা ফার সাইটনেসও বলে। তো হাইপার মেট্রোপিয়া মানে দূরেরটা একেবারে স্পষ্ট ঠিকঠাক দেখে কিন্তু কাছেরটা দেখতে পারে না। তো সেই সমস্ত ব্যক্তিদের বা লং সাইটনেস যেই ব্যক্তিদের থাকে তাদেরকে দেয়া হয় হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স মানে উত্তল লেন্স, ঠিক আছে। আর এটারই ঠিক উল্টো হচ্ছে তোমার মায়োপিয়া। মায়োপিয়া যেটা হচ্ছে মায়োপিক লেন্স বলা হয়। মায়োপিয়া যাদের থাকে তাদের হচ্ছে তোমার নিয়ার সাইটনেস বলা হয়। নিয়ার মানে হচ্ছে কাছেরটা ঠিক আছে, তাদের দূরেরটা দেখতে পায় না, তাদেরকে কনকেভ লেন্স দেওয়া হয়। কনকেভ বলো তোমাদের মধ্যে কাদের কাদের এই সমস্যাটা রয়েছে? ম্যাক্সিমামই থাকে আর কি, ঠিক আছে। তো ইয়াং যারা থাকে তাদেরকে হচ্ছে তোমার মায়োপিয়া থাকে, ইয়াং যারা যারা কনকেভ কাছেরটা ঠিকঠাক দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না। ওকে। আর যারা বয়স্ক ব্যক্তি হয় তাদের দুটোই দেখতে পারে না, তাদেরকে বলা হয় প্রেস বায়োপিয়া। অপশন নাম্বার এ তে রয়েছে প্রেস বায়োপিয়া। আর এই প্রেস বায়োপিয়ার জন্য দেয়া হয় হচ্ছে, প্রেস বায়োপিয়া যাদের রয়েছে তাদেরকে দেয়া হয় হচ্ছে বায়োফোকাল লেন্স। বায়োফোকাল লেন্স দেওয়া হয়। আরেকটা রয়েছে তোমার অস্টিগম্যাটিজম বলে একটা রোগ রয়েছে। অস্টিগম্যাটিজম, এই অস্টিগম্যাটিজম যাদের থাকে তাদেরকে দেওয়া হয় সিলিন্ডারিক্যাল লেন্স। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে 13 নম্বরে, নেম দ্য কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি দ্য সোভিয়েত রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিলেন, সেই কান্ট্রিটার নাম কি? আমরা জানি 1991 সালে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যেটাকে আমরা ইউএসএসআর বলি, সেটা ভেঙে গিয়ে 15টা দেশ সৃষ্টি হয়। 15টার মধ্যে হচ্ছে তোমার একটা তো রাশিয়া নিজে, ঠিক আছে, একটা তো রাশিয়া নিজে, আর একটা হচ্ছে তোমার 14টা কান্ট্রি। ওকে, এই 14টা কান্ট্রির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তোমার লিথুয়েনিয়া, সবার প্রথম যে স্বাধীনতা ঘোষণা করেছিল ইউএসএসআর থেকে ভেঙে 1991 সালে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন নেক্সট বলছে, হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড 1969 সালে, 1969-এ শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়ে কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার 14খানা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল বা কেন্দ্রের আওতায় নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তারপরে আবার ইন্দিরা গান্ধী কত সালে 1980 সালে এসেছিলেন এবং হচ্ছে এসে 6টা ব্যাংকে ন্যাশনালাইজ করেছিলেন দ্বিতীয়বারের জন্য, মনে রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন বলছে, আয়োডিন ইজ এ এসেনশিয়াল ফর দ্য সিনথেসাইজ অফ, আয়োডিন নিম্নলিখিত কি সংশ্লেষের জন্য অপরিহার্য? আমরা জানি আয়োডিন যদি তোমার দেহে কম আসতে থাকে তাহলে আমাদের একটি রোগ হয়, রোগটার নাম হচ্ছে গলগণ্ড, ঠিক আছে। গলগণ্ড, গলগণ্ড গলায় হয়। আর গলায় একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন মানে হচ্ছে তোমার T4 হরমোন নিঃসৃত হয়। আর T4 হরমোনের নিঃসরণের পরিমাণ কমে যাবে যদি না আয়োডিন আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে যেতে পারে, ঠিক আছে। তো থাইরক্সিনের অভাবেই এই থাইরয়েড গ্ল্যান্ডটি আস্তে 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 ফুলতে থাকবে, ঠিক আছে। সেইটাকে আমরা গলগণ্ড রোগ বলবো, ঠিক আছে। গলগণ্ড রোগের নেক্সট যেই লেভেলটা সেটাকে হচ্ছে মিক্সিডিমা বলা হয়, চোখও বড় বড় হয়ে যায়, মিক্সিডিমা। তো মিক্সিডিমা, গলগণ্ড এগুলো সবই হচ্ছে তোমার আয়োডিনের অভাবে হয় বা থাইরক্সিনের অভাবে হয়, ঠিক আছে। আর একটা কি বলবো এখান থেকে, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি। বৃহত্তম গ্রন্থি কি? বৃহত্তম গ্রন্থি না হচ্ছে তোমার অন্তঃক্ষরা, বৃহত্তম অন্তঃক্ষরা, ঠিক আছে। আর এমনি তো গ্রন্থির মধ্যে সব থেকে বড় হচ্ছে লিভার বা যকৃৎ,
সব থেকে বড় গ্রন্থি। ইস্ট্রোজেন এটা হচ্ছে মহিলাদের দেহের একটি হরমোন। ইনসুলিন খরিত হচ্ছে প্যানক্রিয়াস, মানে হচ্ছে তোমার অগ্নাশয় থেকে। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, আমরা জানি এগুলো। আর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এটা খরিত হয়, কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে, ঠিক আছে, কোষ বিটা কোষ থেকে খরিত হয়। ইনসুলিনের মধ্যে একটি ধাতু পাওয়া যায়, পরীক্ষা জিজ্ঞেস করবে, উত্তর দেবে জিঙ্ক বা দস্তা। দস্তা, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করবো। নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর বলছে ভি ভালসারা ইনি হচ্ছেন একটি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তিনি কোন বাদ্যযন্ত্রে যুক্ত? উত্তর দেবে পিয়ানো, অপশন নাম্বার সি, পিয়ানোর সাথে তিনি যুক্ত, তার কারণ তিনি পিয়ানো বাজায়। ওকে, আর কি আরেকজন হচ্ছে নাধাস্বা নাধাসারানম স্বরম উম, নাধাসারাম, তারপরে হচ্ছে মনে রাখবে উৎসব লাল, ভীষণ গুরুত্বপূর্ণ। উৎসব লাল তিনিও হচ্ছেন এই পিয়ানোর সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা বেশ। পরবর্তী 17 নম্বর কোয়েশ্চেন বলছে যে এর মধ্যে কোনটি সেলুলার প্রক্রিয়াতে শক্তির মুদ্রা, মানে হচ্ছে শক্তির তোমার কি বলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা শক্তি উৎপন্ন, আমাদের দেহে যে শক্তি উৎপন্ন হয় তার জন্য গুরুত্বপূর্ণ এটিপি। অবশ্যই অপশন নাম্বারে সোজা প্রশ্ন এটা। এটিপি উৎপন্ন হয় হচ্ছে কিসের কারণে? শ্বসন হয় আমাদের দেহে। এই শ্বসন কিভাবে হয়? না গ্লুকোজ জারিত হয় কিসের অভাব উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হচ্ছে, শ্বসনের জন্য হচ্ছে এটিপি। কত এটিপি? 38 এটিপি। কিভাবে? না মাইটোকন্ড্রিয়াতে 36 এটিপি এবং হচ্ছে 2 এটিপি হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অপশন নাম্বার ডি, একটা ডি নাম্বার অপশন যেটা বলছে পাইরুভেট, এই যে পাইরুভিক অ্যাসিড, এটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে উৎপন্ন হয়, সেটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এটিপির পুরো নাম যদি জিজ্ঞাসা করে বলবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। আর এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা দুটো আর এটা হচ্ছে তিনটে, ওই জন্য ট্রাই হলো। পরবর্তী প্রশ্ন বলছে যে জাতিসংঘ, এটা যখন সে সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিকই, কিন্তু এখন এটা ইয়ে হতে পারে, কি বলে তোমার স্ট্যাটিক হতে পারে, কিন্তু বলে রাখছি অ্যান্সারটা। বলছে ইউএনইএ এটা একটা এজেন্সি, এখানে 193টা মেম্বার রয়েছে। এরা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড সবসময় তোমার সিদ্ধান্তগুলো নেয় সারা বিশ্ব জুড়ে। যে সিদ্ধান্তগুলো নেবে এনভায়রনমেন্ট পরিবেশ সংক্রান্ত, সেটা হচ্ছে এটা পার্ট হচ্ছে ইউএনইপির পার্ট, ঠিক আছে। এনভায়রনমেন্ট মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের পার্ট, ঠিক আছে। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার নাইরোবিতে পড়ে, কেনিয়ার রাজধানী নাইরোবি, ঠিক আছে, হেডকোয়ার্টার। ওকে, তারই হচ্ছে তোমার ইউএনইপি ইএ। এই তো অপশন নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্ন 19 নম্বর বল। চলো নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর, কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করা হয়? বলছে কম্পিউটারের ডেটা প্রসেসের জন্য নিচের কোনটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? দেখো অপশন নম্বর ডি, বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আমরা জানি এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। রিসেন্ট একটা এক্সামেও এসেছিল, পিএসসির এক্সামে, ঠিক আছে। বাইনারি এটা মিসলেনিয়াস এসেছিল মেবি। তো আমাদের জানতে হবে এগুলো। আর এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আরআরবিতে এসেছে প্রতিটা শিফটে, এবছরও আসবে তার মানে, ঠিক আছে। তো বেসিক, কোবল এগুলো হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে কোবল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন পাইথন এগুলো সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি, ঠিক আছে। তারপরে আর কি বলবে? পাস্কাল, দেন ডার্ট, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো, ঠিক আছে। তাহলে কোবলের পুরো নাম জিজ্ঞাসা যদি করে তাহলে উত্তর দেবে কমন বিজনেস ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো মনে রাখবে এগুলো উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ওএস। পরবর্তী প্রশ্ন বলছে যে মানব সম্পদ উন্নয়ন শিক্ষা সমগ্র বলছে মানব সম্পদ উন্নয়ন যেই মন্ত্রক রয়েছে আমাদের, সেখানে শিক্ষা অভিযান চালু করা হয়েছিল, ঠিক আছে। স্কিমটি শিক্ষার মান উন্নয়ন করবে এবং যে শিশু ও শিক্ষকদের ক্ষমতায়নের জন্য প্রযুক্তি ব্যবহার করবে বা প্রযুক্তির উপরে জোর দেবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে শিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান। এই মিশনটার নাম মনে রাখবে, সমগ্র শিক্ষা অভিযান। এই সমগ্র শিক্ষা অভিযানটা কত সালে শুরু হয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার বি,
2018 সালের মে মাসে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবো, সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল 2001-এ, ঠিক আছে, 2001 সালে। উম, এর মধ্যেই তোমার আমাদের এই নিউ ইকোনমিক পলিসি, এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে তোমার 2000 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্ন। 21 নম্বর কোয়েশ্চেন বলছে যে হুইচ অথরিটি ওয়াজ সাকসেসফুল ইজ দ্য রিকভারিং দ্য, এত সে সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2019-এর। চলো ঠিক আছে, স্কিপ করি। পরবর্তী প্রশ্ন নেক্সট 22 নম্বর বলছে হু অ্যামং দ্য ফলোইং রোড দ্য হিন্দ স্বরাজ। আমরা জানি একেবারে সোজা প্রশ্ন এটা। হিন্দ স্বরাজ লিখেছেন এর মধ্যে কে? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী নাকি সরোজিনী নাইডু? আনসার ইজ অপশন নাম্বার সি। তিনি লিখেছিলেন এটা 1909 সালে, মানে হচ্ছে আফ্রিকাতে বসে লিখেছিলেন। এটি পরের বছর মানে 1910 সালে এটিকে ব্যান করে দেয় গভর্নমেন্ট অফ আফ্রিকা, মানে ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। ব্রিটিশ গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল, মনে রাখবে। সরোজিনী নাইডুর একটা বই আছে, খুব পরীক্ষা দেয়, খুবই পরীক্ষা দেয়। বইটার নাম হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর ওনাকেই বলা হচ্ছে সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুই হচ্ছে 1925 সালে প্রথম কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি, প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি, ঠিক আছে। আর সরোজিনী নাইডুই হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, মানে প্রথম মহিলা কি বলে, রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যপাল, ওনার থেকে এই কোয়েশ্চেন্স গুলো আসে। যখন নাকি গান্ধীজি 1931 সালে গোল টেবিল বৈঠক করেছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক লন্ডনে, তখন গান্ধীজির সাথে সরোজিনী নাইডুই গেছিলেন, ঠিক আছে। আচ্ছা বেশ। সুভাষচন্দ্র বোসের একটা বই আছে তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চন বলছে 23 নম্বর, বলছে ইউনাইটেড নেশন এজেন্সিস প্রমোটেড দ্য ইন্টারন্যাশনাল লেবার রাইটস, মানে নিম্নলিখিত কোন সংস্থাটা আন্তর্জাতিক স্তরে শ্রমিকদের শ্রম অধিকার নিয়ে কথা বলে? তো কোনটা হবে? দেখো, আইসিএও। আইসিএওর পুরো নাম হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার কানাডাতে রয়েছে। কানাডার একটা সিটি নাম হচ্ছে মন্ট্রিল। মন্ট্রিল প্রোটোকলও হয় এখানে। এই মন্ট্রিলে রয়েছে হচ্ছে কি বললাম, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আইএমএফ, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াশিংটন ডিসিতে যার হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, অপশন নাম্বার ডি তার মানে এক উত্তর হবে। কেন হবে? তার কারণ এটার পুরো নাম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার তোমার জেনেভাতে রয়েছে। জেনেভা, ওকে, সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট কোয়েশ্চেন বলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 সালে কি জিতেছে? সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমরা জানি এটা। ফ্রান্স জিতেছিল ক্রোয়েশিয়াকে হারিয়ে। ক্রোয়েশিয়া তোমার সেকেন্ড ছিল, ঠিক আছে, সেকেন্ড পজিশন আছে, ফ্রান্স হচ্ছে জেতে। আর এটা হোস্ট করেছিল হচ্ছে রাশিয়া। রাশিয়া হোস্ট করেছিল সেই বছর, ঠিক আছে। তারপরে 2022 সাল হোস্ট করেছিল হচ্ছে কাতারে। এটা তো রিসেন্টলি হলো, কাতার আর্জেন্টিনা জিতে নিয়ে গেল। ফিফা তোমার তৈরি হয়েছিল 1904-এ। 1904-এ, যার হেডকোয়ার্টার জুরিগে, সুইজারল্যান্ডের জুরিখ বলে একটি জায়গা রয়েছে, সেইখানে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 25 নম্বর, ইউএনডিপি। দেখো, আরআরবি এনটিপিসিতে না কোয়েশ্চেন্স তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশনস, ইন্ডিয়ান স্পেস, ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, এগুলো থেকে প্রশ্ন থাকবেই থাকবে। আর এখান থেকেই কোয়েশ্চেন্স এসছে, ঠিক আছে। এখান থেকেই মোটামুটি তোমার 20টা কোয়েশ্চেন্স কভার করে ওরা। বাকি 20টা কোয়েশ্চেন হচ্ছে তোমার ও আদার সাইড থেকে থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি। জিওগ্রাফি তো খুব কমই থাকে, থাকেই না। হিস্ট্রি থাকে, তারপরে সায়েন্স থাকে, তারপরে হচ্ছে তোমার পলিটির দু একটা কোয়েশ্চেন থাকলে থাকতে পারে, না থাকলেও নাই। তো এগুলো আর কি, ঠিক আছে। তো খেয়াল রাখবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো ইউএনডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যারা আমার পুরোনো ভিডিও দেখো বা দেখেছো তারা জানো, আমি বহুবার বলেছি এটা 1965 সালে স্থাপিত হচ্ছে, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। নিউ ইয়র্ক, ওকে, নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলবো, একটু ফাস্ট বলি। বলছে 26 নম্বর কোয়েশ্চেন, চিপকো আন্দোলন প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? চিপকো আন্দোলন প্রাথমিক উদ্দেশ্য ছিল, আমরা জানি চিপকো মানে হচ্ছে কি, জড়িয়ে ধরা। কাদেরকে? না, গাছকে। তাহলে গাছ বাঁচাও, অপশন নাম্বার ডি, গাছ ও বন সংরক্ষণের জন্য উত্তরাখণ্ডে এই আন্দোলনটি হয়েছিল, যার প্রধান নেতা ছিল হচ্ছে তোমার সুন্দরলাল বহুগুণা। 1973 সালে তিনি আন্দোলনটি শুরু করেছিলেন। আরেকটি কোয়েশ্চেন আসে চিপকো থেকে, এটি কোন স্টেট হয়? বললাম তো, উত্তরাখণ্ডে রয়েছে। হুম।
আর একটা প্রশ্ন হয় যে চিপকো আন্দোলন হচ্ছে তোমার নারীরা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করে, তো কোশ্চেন্সটা দেবে যে কোন আন্দোলনে নারীরা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করে, উত্তর হবে চিপকো। ওকে, সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন বলছে 27 নম্বর, নিচের কোন উপগ্রহটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি? আচ্ছা, কি বলছে 27 নম্বর, ডেডিকেটেড মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি এর মধ্যে কোনটা? উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যাস্ট্রোস্যাট। অপশন নাম্বার বি, অ্যাস্ট্রোস্যাট। দেখো আমি একটু আগেই বললাম ইন্ডিয়ান স্পেস থেকে কোয়েশ্চেন্স আসবেই আসবে, প্রতি শিফটে পরীক্ষা এসছে গত বছর, তো এই বছর আসবে, তো ভালো করে পড়ে যাবে কিন্তু ইসরো এবং তার স্যাটেলাইটগুলো সম্পর্কে, ঠিক আছে? তো চলো, কি বলছে অ্যাস্ট্রোস্যাট ইজ এ কারেক্ট অ্যান্সার। দেখো এখানে রয়েছে যুগ্নু, যুগ্নু থেকেও কোয়েশ্চেন এসেছে, আমি করিয়েছি প্রিভিয়াস ইয়ারে। বলছে এটা বানিয়েছে আইআইটি কানপুরের, আইআইটি কানপুরের ইঞ্জিনিয়াররা এটা যুগ্নু নামক এই স্যাটেলাইটটা বানিয়েছে। এটা একটা ছোট একটা স্মল স্যাটেলাইট, ছোট একটা স্যাটেলাইট, ঠিক আছে? আচ্ছা, আর কি মনে রাখবো, দেখো ইনস্যাট, ইনস্যাটের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। আরেকটা হচ্ছে তোমার আইআরএস, মানে হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ঠিক আছে? তো এই দুই ধরনের স্যাটেলাইটই ইসরো সাধারণত বানিয়ে থাকে, ঠিক আছে? ইসরো সাধারণত এই দুই ধরনের স্যাটেলাইটই বানিয়ে থাকে। তো যে কোনো স্যাটেলাইট লঞ্চ করবে তার পাশে হয় ইনস্যাট লেখা থাকবে, না হলে লিখবে আইআরএস লেখা থাকবে। তো খেয়াল রাখবে এই দুই ধরনের স্যাটেলাইট আমরা লঞ্চ করে থাকি। পরবর্তী 28 নম্বর কোয়েশ্চেন, খুবই ভালো প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। কি বলছে কোয়েশ্চেন, বলছে আহ, আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কি করি না সাউন্ড এফেক্ট যোগ করি, তখন দুই ধরনের সাউন্ড এফেক্টের ফাইল আসে, দুই ধরনের। এর মধ্যে দুই ধরনের ফাইল দুটো কোনটা? দেখো একটু ভালো করে যদি অবজার্ভ করি না, তাহলে দেখবে যে দেখো পিডিএফ কি সাউন্ডের সাথে যায়? যায় না, এটা ডকুমেন্ট ফাইল। জেপিজি সাউন্ডের সাথে যাবে? যাবে না, তার কারণ এটা হচ্ছে তোমার ফটো, ঠিক আছে? যখন তুমি যে কোনো কিছু পিকচার তুমি আপলোড করবে, দেখবে পিকচার যখনই সেভ করবে, সেভে ওইটার পাশে পিকচারটার নাম তারপরে ডট দিয়ে এইটা থাকে, এটা এগুলোকে বলা হয় এক্সটেনশন ফাইল নেম। তো এই যে এক্সটেনশন ফাইল নেম, পিডিএফ মানে হচ্ছে পিডিএফ ফাইল, তারপরে হচ্ছে অনেক সময় থাকে ডট ডক, এরকম থাকে ডট ডি ও সি, ডক এরকম করে থাকে, তো এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল। ওকে, তো এরকমই যখন এটা, তো এটা হচ্ছে ডক। তারপরে গিফ মানে হচ্ছে একটা গিফট ফাইল, ডট দিয়ে গিফট, তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তাহলে এর মধ্যে সাউন্ড হচ্ছে জেপিজি হবে না, গিফ হবে না, ডক হবে না, জেপিজি হবে না, তাহলে অপশন নাম্বার 1 নম্বরে এই বেঁচে থাকে। অপশন আউট করেও আমরা করতে পারি, তাহলে ওয়াভ, ওয়াভ হচ্ছে মানে ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে তোমার সাউন্ডের সাথে যায় মিডি, এটা না থাকলেও তো অপশন করলেই হয়ে যেত আর কি, ঠিক আছে? তো কনসেপ্ট আমি বলার চেষ্টা করছি তোমাদের সাথে, তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন্স এইভাবে করে সলভ করতে হয়, ঠিক আছে? 29 নম্বর কোয়েশ্চেন, 29 বলছে 2019-এর লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়টি আসনে ভাগ করা হয়েছিল? তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে 2019 সালে আমাদের এমপি কতগুলো ইলেক্টেড ছিলেন? কতজন ছিলেন? 543 জন ছিলেন ইলেক্টেড এমপি। তাহলে যতগুলো ইলেক্টেড এমপি থাকে তার মানে ততগুলোই কনস্টিটিউশন থাকে, কারণ হচ্ছে লোকসভা নির্বাচন ওই কেন্দ্র থেকে তো এমপি গুলো আসবে, তো 543 জন ইলেক্টেড, ঠিক আছে? বর্তমানেও তাই, 2024 যে ইলেকশন হলো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হু ইজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? এটা সোজা প্রশ্ন, সমুদ্রগুপ্তকে বলা হয় নেপোলিয়ন অফ ইন্ডিয়া, সমুদ্রগুপ্ত, ঠিক আছে? নেপোলিয়ন অফ ইন্ডিয়া, স্মিথ দিয়েছিল, এভি স্মিথ, ঠিক আছে? আর কি মনে রাখবো, সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়, তিনি দক্ষিণ ভারতের রাজাদের হারিয়েছিলেন, তাকে বলা হয় 100 যুদ্ধের নায়ক, ঠিক আছে? সমুদ্রগুপ্ত বীণা বাজাতে পারতেন, সমুদ্রগুপ্ত অশ্বমেধ করিয়েছিলেন, ইম্পর্টেন্ট, অশ্বমেধ। পরবর্তী প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং ওন গোল্ড বক্সিং 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তো সুতরাং আমাদের এটার দরকার নেই, করব না, পরবর্তী প্রশ্ন করব। হ্যাঁ, কি বলছে, বলছে যে 2020 সাল অনুযায়ী কতগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, মানে আমাদের কতগুলো পারমাণবিক চুল্লি রয়েছে যেগুলো এখনো কাজ করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কটা রয়েছে না, 22টা রয়েছে। তাহলে পারমাণবিক থেকে কোয়েশ্চেন এসেছে, স্পেস থেকে কোয়েশ্চেন এসেছে, ন্যাশনাল ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আরআরবি এনটিপিসিতে বাধা ধরা আসবেই কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো হচ্ছে সৌরচুল্লি 22টা। প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে অপ্সরা, অপ্সরা হচ্ছে প্রথম আমাদের তোমার কি বলে পারমাণবিক চুল্লি, সৌর নয়, পারমাণবিক চুল্লি।
ভারতবর্ষে কতগুলো তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? সবার প্রথম আমরা জানি তারাপুরটা ছিল সবার প্রথম, 1969-এ এটা তৈরি হয়েছিল, ঠিক আছে? এটা মহারাষ্ট্রে। এছাড়া উত্তরপ্রদেশে রয়েছে নারোরা, ঠিক আছে? রাজস্থানের রাওয়াত ভাটা নামক একটি জায়গা রয়েছে, রাওয়াত ভাটা। কাকরাপাড়া হচ্ছে তোমার গুজরাটে। তারপরে কর্ণাটকের কৈগা, ওকে? তামিলনাড়ুতে দুটো রয়েছে, একটা হচ্ছে তোমার এখানে রয়েছে, আর একটা এটা হচ্ছে তোমার কালাপাক্কম, আর এক কুডানকোলাম হচ্ছে অপশন নাম্বার এখানে থাকবে, ঠিক আছে? কুডানকোলাম একদম তামিলনাড়ুতে দুটো। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন 33 নম্বর বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2019 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে। তো একটু তো দেখো কত দেশই দিয়েছে, অনেক দেশই দিয়েছে। তো 2000 দেশে যারা দিয়েছিল সেটা হচ্ছে তোমার ইউএই দিয়েছিল, অপশন নাম্বার বি, সংযুক্ত আরব এমিরেটস। 34 নম্বর বলছে যে ন্যাশনাল কংগ্রেস গোল বলছে লাহোর সেশন হয়েছিল, সেই লাহোর সেশনে তারা পূর্ণ স্বরাজের যে গোল সেটা সেট করেছিল, ঠিক আছে? যে সম্পূর্ণ স্বাধীনতা এবার তারা নেবে। তো এটা কত সালে হয়েছিল পূর্ণ স্বরাজ? লাহোর সেশন হয়েছিল রাভি নদীর তীরে, বা হচ্ছে তোমার ইরাবতী নদীর তীরে, পাকিস্তানে পরে। বর্তমানে এটা ছিল 1929 সাল। আর এইটাই অনুযায়ী 1930 সালের 26শে জানুয়ারি তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করবার ঘোষণা করে, ঠিক আছে? এই জন্যই 26শে জানুয়ারিটা ইম্পর্টেন্ট করে রাখার জন্য আমাদের কনস্টিটিউশন এই দিনটাতেই চালু হয়েছিল। সেই জন্য এই দিনটাকে আমরা এখন আর ডে বা রিপাবলিক ডে হিসাবে, মানে প্রজাতন্ত্র দিবস হিসেবে অবজার্ভ করে আসছি প্রতি বছর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 35 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং নট মেম্বার দ্য ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটি, যারা হচ্ছে তোমার সংবিধান রচনা করেছিলেন। সেই খসড়া কমিটির মোট সাতজন মেম্বার ছিলেন, যার চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর। তো এর মধ্যে কে ছিলেন না? তাহলে সাতজনের মধ্যে একজন বি আর আম্বেদকর, বা বাকি ছজনের মধ্যে কে ছিলেন না? আয়েঙ্গার ছিলেন, কে এম মুন্সি ছিলেন, মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন, অপশন নাম্বার সি, এ ভি ঠাক্কার তিনি ছিলেন না, ঠিক আছে? অপশন নাম্বার সি, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে যে নিচের কোন যন্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ঘটনাতে কাজ করে? কার ভিত্তির উপরে কাজ করে? অ্যামিটার, এটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি মাপতে কাজে লাগে। জেনারেটর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেনারেটর কি করে? না, এটা হচ্ছে তোমার যান্ত্রিক শক্তিকে কি করে না, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলবো। বলছে নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? প্রচলিত শক্তির উৎস নয় কোনটা? প্রাকৃতিক গ্যাস, উইন্ড মিল, পেট্রোলিয়াম না কয়লা? সবকটা প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি হচ্ছে উইন্ড মিল, মানে হচ্ছে তোমার বাতাস, ঠিক আছে? বায়ুকল। ভারতের সব থেকে বড় বায়ুকল রয়েছে মুকপান্ডাল নামক একটি জায়গাটাতে। মুকপান্ডাল কোথায়? এটা তামিলনাড়ুতে অবস্থিত। সব থেকে বড় মুকপান্ডাল, ওকে? সব থেকে বড় হাওয়াকল। 38 নম্বর বলছে হুমায়ুন নামা প্রোভাইড দ্য গ্লিমস অফ দ্য মুঘল কোর। বলছে এক কথা যে হুমায়ুন নামা কে লিখেছে? এইটাই তো সিম্পল কোয়েশ্চেন, যে হুমায়ুন নামা লিখেছে কে? হুমায়ুন নামা লিখেছে গুলবদন বেগম। আমরা জানি গুলবদন বেগম হচ্ছে তার বোন ছিল, ঠিক আছে? দিল্লিতে উম, এটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা, পার্সিয়ান পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। আর কি বলবো, গুলবদন বেগম বাবরের কন্যা ছিল এবং হচ্ছে হুমায়ুনের বোন ছিল। হুমায়ুন নামা লিখেছেন পার্সিয়ানে। আরেকটা কোশ্চেন আসছে যে হুমায়ুনের টোম মানে সমাধি কে বানিয়েছিল? তো এটা সে বানিয়েছিলেন হচ্ছে বিজ্ঞা বেগম। তাকেই বলা হয় হাজি বেগম, হাজি বেগম, ঠিক আছে? হজ করতে গেছিলেন, তারপরে হাজি বেগম হয়েছে। ইনি হচ্ছেন হুমায়ুনের ওয়াইফ ছিলেন, ঠিক আছে? তো তিনি বানিয়েছিলেন হচ্ছে হুমায়ুনের টোম, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দিল্লিতে রয়েছে এটা। দিল্লিতে, দুটোর মধ্যে কনফিউশনের না রাখে। আবুল ফজল লিখেছিলেন আকবরনামা বা আইনি আকবরী, যেটা আকবরের হচ্ছে তোমার কি বলে জীবনী। জাহানারা বেগম, ওটা হচ্ছে তোমার 1558 সাল থেকে যতক্ষণ না পর্যন্ত শাহজাহান মৃত হয়েছেন, বেঁচে ছিলেন যতদিন, শেষের বছর বন্দি অবস্থাতে বেঁচেছিলেন। তো বন্দি অবস্থায় বেঁচেছিলেন, তো সেইখানে তোমার আগ্রা ফোর্টে শাহজাহানকে মানে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেছিলেন হচ্ছে এই জাহানারা ছিলেন শাহজাহানের হচ্ছে কন্যা, ঠিক আছে? জাহানারা বেগমই রক্ষণ। এই কোশ্চেনটা এসেছিল প্রিভিয়াস ইয়ারে এই এনটিপিসিতে, ওই জন্যই বললাম।
39 নম্বর বলছে নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ অবস্থিত? এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? 13ই এপ্রিল 1919 সাল এটা ঘটেছিল। উত্তর হবে অপশন নাম্বার অমৃতসর, পাঞ্জাবের। ঠিক আছে, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন বলছে যে 40 নম্বর বলছে জাতীয় ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে কত পার্সেন্ট? হ্যাঁ, আচ্ছা, কোথায় সংরক্ষণ রয়েছে? অপশন নাম্বার বি, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে রয়েছে সংরক্ষণ। ঠিক আছে, অপশন নাম্বার বি। শেষ প্রশ্ন ছিল এটা। 40টা কোয়েশ্চেন হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এটা হচ্ছে 15 নাম্বার সেট, তার মানে হচ্ছে তোমার 11 থেকে 15 পর্যন্ত পিডিএফ আমি দিয়ে দেবো। ওটা আমার চ্যানেল থেকে নিয়ে নিও, টেলিগ্রাম চ্যানেল থেকে। ওকে, ধন্যবাদ।